জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পুরো গাজা দখল করতে ইসরায়েলের আরেকটু অংশ বাকি। জানিয়ে দিব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান স্পেনের। আরো জানিয়ে দিব ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জার্মানি ক্ষমতাসীন দলের এমপিদের। এবং আরো জানিয়ে দিব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে এক চুলও সরে আসবে না ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের পক্ষে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পুরো গাজা দখল করতে ইসরায়েলের আরেকটু বাকি। গাজায় প্রায় ৭৭% এলাকায় ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস। হামাসের মতে ইসরায়েলের স্থল সেনা পাঠিয়ে লোকজনকে সরে যেতে বলে বা বোমা হামলা চালিয়ে এসব এলাকা দখল করছে। রোববার হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এসব হামলায় বোমা, ট্যাঙ্ক বিধ্বংসী, রকেট এবং গোপন অভিযান ব্যবহার করা হয়েছে। এদিকে সর্বশেষ ইসরায়েলি বাহিনী গাজায় একটি স্কুল আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করে অন্তত ২৬ জনকে হত্যা করছে। নিহতদের মধ্যে অনেকে শিশু রয়েছে। একই সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেন গুরিয়র বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৩,৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১,২২,৭৯৭ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের সন্ধান না মিলায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ জনে ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয় ১,১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করা হয়। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০টি ইউরোপীয় এবং আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে। স্পেনে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন ইসরায়েলিদের রাষ্ট্রীয় সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। স্পেন স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনা নেওয়ার সময় এসেছে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান স্পেনের। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞার পথে ভাবতে বলছে স্পেন। মাদ্রিদে ইউরোপীয় এবং আরব দেশগুলোর প্রতিনিধি সভার আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হাসো ম্যানুয়েল আলভারেজ এই মন্তব্য করেন। হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পর ইসরায়েল দীর্ঘদিনের মিত্ররা এখনো আন্তর্জাতিক চাপের সঙ্গে একমত হচ্ছেন। প্রায় প্রতি ৩ মাসের মানবিক সহায়তা অবরোধে খাদ্য, পানি, জ্বালানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে। যদিও সম্প্রতি ইসরায়েলের কিছু সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আলভারেজ বলেন গাজায় অমানবিক এবং অর্থহীন যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি দাবি করেন মানবিক সহায়তা যেন বিপুল পরিমাণে কোনো শর্ত ছাড়াই গাজায় প্রবেশ করতে পারে এবং তা যেন ইসরায়েলের নিয়ন্ত্রণে না থাকে। গাজায় এমন মানবতা উন্মুক্ত খতম। বৈঠকে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইটালি, মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি প্রতিনিধিরা অংশ নেন। স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া, যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, তারা উপস্থিত ছিল। সঙ্গে ছিল ব্রাজিলও। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সহযোগিতার চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেওয়ার পর স্পেনে তা তাৎক্ষণিকভাবে স্থগিত করার আহ্বান জানান। আলভারেজ আরো বলেন স্পেন চায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা এবং এমন ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দিতে যা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে চিরতরে ধ্বংস করতে চায়। ইসরায়েল, গাজা ও পশ্চিম তীরে নীতি দীর্ঘদিনের সমালোচক স্পেন গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দেন। এর জবাবে ইসরায়েল স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে করা বাড়তে দেন। রবিবার বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দ্বিরাষ্ট্র নীতির উপর জোর দেওয়া হয়। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা বলেন আমরা যত দ্রুত সম্ভব এমন এক শান্তি চাই যেখানে
যেখানে ফিলিস্তিন ও ইসরায়েলের পাশাপাশি টিকে থাকতে পারে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা নিরাপত্তা ফিরবে। আলভারেস জানান, ফ্রান্সের, জার্মানি এবং ইটালির মতো ইউরোপীয় শক্তিগুলো অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে শান্তির পথে অগ্রগতি বার্তা দেয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুইল ব্যারো আগামী সপ্তাহে আর্মেনিয়ার রাজধানী ইয়েরুভানে ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী ভারসেন শাহিনীর সঙ্গে বৈঠক করেন। তিনি রবিবার একাধিক আরব পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। ইসরায়েলি অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জার্মানির ক্ষমতাসীন দলের এমপিদের। জার্মানির ক্ষমতাসীন দলের অন্যতম শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এর কয়েকজন সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তুলছেন। তারা বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সহিংস সামরিক অভিযানের কারণে মানবিক বিপর্যয় ঘটছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। খবর আনাদুলু এজেন্সির। এসপিডি এর সংসদীয় দলের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আজিজ আহমেদোভিচ জার্মান ম্যাগাজিন স্ট্যান্ডকে বলেন, জার্মান অস্ত্র দিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না। আমরা নেতানিয়াহু সরকারকে আহ্বান জানাই যেন তারা যুদ্ধবিরতিতে রাজি হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসে। তার এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করছে এসপিডি এর আরেক প্রভাবশালী নেতা রালফ স্টেগনার। তিনি বলেন, ফিলিস্তিনের উপর চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধের হওয়া জরুরি। জার্মান অস্ত্র দিয়ে এই সহিংসতা আরো দীর্ঘায়িত করা উচিত নয়। স্টেগনার আর বলেন, জার্মান সরকার অতীতে একটি ব্যতিক্রম হিসেবে সংঘাতপূর্ণ এলাকা অস্ত্র না পাঠানোর নিয়ম ভেঙে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছিল, কারণ তারা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় ব্যবহৃত হতো। কিন্তু এখন গাজা ও পশ্চিম তীরে সেই যৌক্তিকতা আর নেই। এসপিডি এর আরেক এমপি ইসাবেল কাদেমাতেরি সতর্ক করে বলেন, ইসরায়েলের অস্ত্র সরবরাহের মাধ্যমে জার্মানির যুদ্ধ অপরাধে জড়িত হতে পারে, এমনকি আন্তর্জাতিক আদালতে জার্মানির বিরুদ্ধে মামলাও হতে পারে। তিনি বলেন, ট্যাঙ্কের গোলাবারুদের এবং যন্ত্রাংশ সরবরাহ সহ সব ধরনের অস্ত্র রপ্তানি সীমিত করা উচিত। চলতি বছরের প্রথমের প্রান্তিকে জার্মান সরকার মোট 1.18 বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে। এর মধ্যে ইসরায়েলের জন্য অনুমোদিত রপ্তানির মূল্য 28 বিলিয়ন ইউরো। অস্ত্র রপ্তানির দিক থেকে ইসরায়েল বর্তমানে জার্মানিতে 10ম স্থানে রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে এক চুলও সরবে না ইরান। তেহরানে ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় চালিয়ে গেলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, এই অধিকার ইরানের শান্তিপূর্ণ মানবিক ও পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ এবং তা সর্বোত্তভাবে রক্ষা করা হবে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তেহরান কোনো অবস্থাতেই সামান্যতম নমনীয়তা দেখাবে না। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা পরবর্তী ধাপের সময় ও স্থান এখনো নির্ধারিত করা হয়নি। তিনি বলেন, ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘোষণা করা হবে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি ও পারমাণবিক শিল্পের অবিচ্ছেদ্য অংশ এবং এটি অবশ্যই সংরক্ষিত থাকবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ দাবি প্রমাণ করে যে তারা আলোচনার ক্ষেত্রে আন্তরিক নয়। ইরান ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইটালির রাজধানী রোমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 5ম দফা আলোচনা করছেন। আগের দফাগুলোর মতো এবারও আলোচনার নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। এর আগে ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার এক্স অ্যাকাউন্টে লিখেছে, রোমে ইরান যুক্তরাষ্ট্র 5ম পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থান আবারও স্পষ্ট এবং সরাসরি উপস্থাপন করা হয়েছে। আলোচনায় ছিল শান্তিপূর্ণ এবং পেশাদার পরিবেশে। তিনি আরো জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেসব প্রস্তাব ও ধারণা দিয়েছে সমস্যা সমাধানের জন্য তার এই দফায় পর্যালোচনা করা হয়েছে। ইরানি মুখপাত্র বলেন, রাজধানীগুলোতে আরো বিশ্লেষণের পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবগুলোর রিসদ পর্যালোচনা করে উভয় পক্ষকে অভিহিত করেন। আলোচনার পরবর্তী ধাপের তারিখ ও স্থান পরে নির্ধারণ করে ঘোষণা করা হবে। ইউক্রেনের পক্ষে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার উন্নত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ইউক্রেনের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রোস্টেক। সোমবার 26 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা তাস।
রোস্তেক জানিয়েছে শত্রুপক্ষের ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত ঠেকাতে অক্ষম। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল ও অপ্রত্যাশিত পথে এবং প্রচন্ড গতিতে উড়ে যায়। এর চলার সময় যে ঝাঁকুনি ও চাপ তৈরি হয় তা পশ্চিমা সামরিক জোটের তৈরি অধিকাংশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সহন ক্ষমতার চেয়ে অনেক গুণ বেশি। রুশ সংস্থাটি আরো জানায় ইউক্রেনের কোনো ব্যবস্থা নেই যা দিয়ে এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায়। শত্রুপক্ষ কেবল এদের গতিপথ লক্ষ্য করতে পারবে এবং নিশ্চিত ধ্বংসের অপেক্ষা করতে হবে। ইস্কান্দার এর নামের এই স্বল্প দূরত্ব আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মূলত একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি। এর আওতায় রয়েছে রকেট নিক্ষেপ ব্যবস্থা, প্রতিরক্ষা ঘাঁটি, বিমান ঘাঁটিতে থাকা যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, সামরিক দপ্তর এবং কৌশলগত অবকাঠামো। একটি ইস্কান্দার দলভুক্ত ইউনিটের 50টির বেশি ধরনের যানবাহন এবং সরঞ্জাম থাকে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যান, ক্ষেপণাস্ত্র পরিবাহী যান, কমান্ড যান এবং রক্ষণাবেক্ষণকারী যানবাহন। এই ব্যবস্থা থেকে উভয় ধরনের ক্ষেপণাস্ত্র অর্থাৎ সরল পথ গমনকারী এবং ঘুরপথে আঘাতকারী নিক্ষেপ করা যায় এবং তা প্রায় 500 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেন।